দুদিন সংবাদ দুপুরের আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে জাহিদুল বাশার, আমি আছি আতিফা আঞ্জুমান। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে করোনার টিকাদান। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় টিকা নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির। প্রথম ডোজ টিকা নেওয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বললেন প্রধানমন্ত্রী। করোনা সুরক্ষায় দ্রুত দ্বিতীয় ডোজ টিকা দেবে সরকার। বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির সাথে গোলাগুলিতে 2 রোহিঙ্গা নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার। মাঝপথে নির্মাণ বন্ধ সহ নানা প্রতারণার শিকার আবাসন খাতের গ্রাহকরা। সমাধানে সরকারি নীতির পরিবর্তন চায় রিহ্যাব। এবং দখলের কবলে রাজধানীর ফ্লাইওভারের নিচের খালি স্থান, ব্যবসার সাথে রাতে চলে অনৈতিক কর্মকাণ্ড। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। করোনার টিকা নিয়ে সুস্থ আছেন জানিয়ে আইনজীবীদেরও টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া আজ সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন KM নুরুল হুদা, টিবি হাসপাতালে টিকা নেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার টিকাদান কর্মসূচির প্রথম দিনে 3,60,000 মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম দিন সারা দেশে মাত্র 31,160 জন টিকা নেন। সারা দেশে টিকা প্রয়োগে কাজ করছে 2,400টি দল। আজও নিবন্ধিতদের দেয়া হবে এ টিকা। অনলাইন ছাড়া টিকাদান কেন্দ্রেও নিবন্ধনের সুযোগ রয়েছে। প্রথম ডোজের টিকা নেওয়ার সময় গ্রহীতাকে জানিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের তারিখ। আজ বেলা 2:30 পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি। আমার হাসপাতালে যত স্টাফ আছে, যারা ফ্রন্ট ফাইটার, ডাক্তার, নার্সেস, ওয়ার্ড বয় থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে তারা সবাই এখানে, বিশেষ করে এই এলাকাটার যত লোক আছে যারা এখানে রেজিস্টার করবে তারা এখানে আসবে। তাদের যারা সন্নিকটে আছে তারা অবশ্যই আসবে। করোনার টিকা নেওয়ার পর এ পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি, সবাই সুস্থ আছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল সহ নানা হাসপাতালের চিকিৎসকরা। তাই কোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। করোনার টিকা নিয়ে স্বস্তির নিঃশ্বাস সম্মুখ যোদ্ধাদের। টিকা নিয়েছেন ঝুঁকিতে থাকা বয়স্করাও। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব। এখানে টিকা নেন পদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। টিকা নেওয়ার পর আমি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা ফিল করিনি। আর আজকের এই উৎসব আয়োজনের প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিয়ে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। এখনো সমস্যা হয়নি এবং আমার আশেপাশে যারা নিয়েছে কারোর কোনো সমস্যা আমি দেখিনি এখন পর্যন্ত। আজকে সকালবেলা মেসেজ আসছে যে আমাদের আজকে ভ্যাকসিন দেওয়ার দিন, আমরা দিয়ে গেলাম ভালোভাবে। টিকা কবে আসবে তা নিয়ে সংশয় থাকলেও দ্রুততার সঙ্গেই 54তম দেশ হিসেবে এর আওতায় আসে বাংলাদেশ। এ নিয়ে গুজব বিভ্রান্তির কারণ দেখছেন না সংশ্লিষ্টরা। করোনা টিকার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। সাধারণত যে ধরনের সবাই ভয় পাচ্ছে, এরকম আমরা এখন পর্যন্ত এরকম কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আমরা পাই নাই। কিছু লোকজন আছে যারা সবসময় নেতিবাচক কথা বলতে পছন্দ করে, একটা ভীতিকর পরিস্থিতির চেষ্টা করে। আমি ভ্যাকসিন নিয়েছি, অত্যন্ত স্বাচ্ছন্দ্যদায়ক, এবং আমি মনে করি যে প্রত্যেকের ভ্যাকসিন নেওয়া দরকার। টিকা দিয়েছে তাদেরকে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা আমাদের এখানে রেস্টে রেখেছি। সরকারের 4-5 জন সচিব ছিলেন, সিনিয়র সিটিজেনরা ছিলেন, আমাদের আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন করোনা মহামারী মোকাবিলায় স্থায়ী সমাধান এনে দিতে পারে টিকা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ফ্রন্টলাইনার্স, চিকিৎসা কর্মী, আইন শৃঙ্খলা সহ অন্যান্য বাহিনী এবং সকল পরিচ্ছন্নতা কর্মীদের সবার আগে টিকার আওতায় আনতে আবারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে মন্ত্রিপরিষদ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা নিলেও সবাইকে মাস্ক ব্যবহার করা এবং হাত ধোয়া অব্যাহত রাখতে হবে। যারা টিকা নিয়েছেন তাদেরকেও সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন।
বলেন সেকেন্ড ডোজ নেয়ার জন্য 8 থেকে 12 সপ্তাহ সময় লাগে। তবে ভ্যাকসিন যাতে ডেট এক্সপায়ার না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে দ্রুত টিকা প্রয়োগের পরামর্শ দেন সরকার প্রধান। এদিকে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, কেউ রেজিস্ট্রেশন করতে না পারলে ভোটার আইডি নিয়ে ভ্যাকসিন পয়েন্টে গেলে তাকে রেজিস্ট্রেশনের জন্য সহযোগিতা করা হবে। গ্রামের সবাই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। সবাইকে মাস্কটা ব্যবহার করতে হবে, কারণ এই মুখটা যে মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ, বাস আর আমার কিছু করতে হবে সেটা না, তারা সাবধানে থাকতে হবে। সেকেন্ড ডোজে আছে হচ্ছে ওটা বোধহয় 8 থেকে 12 সপ্তাহ টাইম নিতে পারে। এ নিয়ে আরো জানাতে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। দ্বিতীয় দিনের কর্মসূচি কেমন চলছে? কিছুক্ষণের মধ্যেই সেই কর্মসূচি শেষ হয়ে যাবে। দ্বিতীয় দিনে কতজনকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছিল এবং কতজনকে দেয়া হয়েছে এ পর্যন্ত? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে টিকা কেন্দ্র, এখানে 1200 মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে, অর্থাৎ 8টি বুথে 1200 মানুষকে টিকা দেওয়া যাবে। এই পর্যন্ত, অর্থাৎ এখন দুপুর 2টা বাজে, সকাল 9টায় শুরু হয়েছে, এখন পর্যন্ত 850-র বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে এবং এখন অধিকাংশ বুথ ফাঁকা আছে, অর্থাৎ টিকাদান বলা চলে যে প্রায় শেষ পর্যায়ে। তবে গতকালের চেয়ে আজ এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে টিকাদান কেন্দ্র, এখানে বেশি টিকা দেওয়া হয়েছে। গতকাল 560 জন টিকা পেয়েছিলেন। গণটিকা কর্মসূচির প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন, আজকে এ পর্যন্ত 850-র বেশি মানুষ টিকা নিয়েছেন এবং যেটি বলছিলাম 1200 জনকে টিকা দেওয়ার তাদের লক্ষ্যমাত্রা ছিল। তো সার্বিকভাবে এখানে আজকে কোনো ধরনের আমরা পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা কোনো জটিলতার খবর আমরা পাইনি। খুবই সুন্দরভাবে পুরো কর্মসূচি, দ্বিতীয় দিনের যে টিকাদান কর্মসূচি, সেটি আসলে সম্পন্ন হতে চলেছে। এখানে অন্যান্য কয়েকটি টিকা কেন্দ্রের মতো এখানেও অন স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ অনেকে যারা নিবন্ধন করাতে পারেননি তারা এই কেন্দ্রে এসে তাৎক্ষণিকভাবে নিবন্ধন করতে পেরেছেন এবং নিবন্ধন শেষে তারা টিকা নিয়েছেন। তার জন্য আলাদা করে একটি বুথ বসানো হয়েছে। যে বুথটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে অন স্পট রেজিস্ট্রেশন বুথ। এখানে আসার পরে যারা আগে রেজিস্ট্রেশন করে আসেননি, সিনিয়র নাগরিক, দেশের জ্যেষ্ঠ নাগরিক, তারা এখানে এসে নিবন্ধনের পর টিকা নিচ্ছেন। এমন প্রক্রিয়া আরো কয়েকটি হাসপাতালে আমরা দেখেছি। তবে সবকিছু ছাপিয়ে আরেকটু পরিষ্কার করে বলবেন যে নিবন্ধন করে, যারা নিবন্ধন না করে সেখানে যাচ্ছেন, অন স্পট যারা নিবন্ধন করছেন, সবাই কি সাথে সাথেই টিকা দিতে পারছেন নাকি তাদেরকে পরবর্তীতে আবার সময় বা ডেট জানিয়ে দেওয়া হচ্ছে? আমরা যে কয়েকটি হাসপাতালে গেছি সেখানে আসলে আমরা পেয়েছি যে যারা অন স্পট নিবন্ধন করেছেন তারা সবাই টিকা পেয়েছেন, অর্থাৎ টিকা কেন্দ্র থেকে কাউকে ফেরত দেওয়া হয়নি, কারণ খুব বেশি পরিমাণ ভিড় নেই, ফলে তারা টিকা নিয়ে বাসায় ফিরে যেতে পেরেছেন। তবে আজকে যে ধরনের, আজ এবং গতকাল যে ধরনের একটুখানি জটিলতা ছিল, যে উপস্থিতি কম, সেটি হয়তো আগামীকাল থেকে অনেকটা কেটে যাবে, কারণ টিকা দেওয়ার যে বয়সসীমা সেটি 55 থেকে এখন 40 করা হয়েছে এবং বাংলাদেশে 40ঊর্ধ্ব ব্যক্তির সংখ্যা অনেক বেশি, সুতরাং এটি অনেক বেশি উৎসাহ যোগাবে এবং আগামীকাল থেকে আরও হয়তো উৎসব মুখর পরিবেশে গণটিকা কর্মসূচি কার্যক্রম চলবে এবং ব্যাপক উপস্থিতি হবে। সেই লক্ষ্যে মূলত এই নির্দেশনাটি মৌখিকভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ইতিমধ্যে দিয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনিও বলছিলেন যে এটি একটি খুবই কার্যকরী, খুবই একটি ভালো সিদ্ধান্ত হয়েছে। এর ফলে টিকাদানের যে সংখ্যা সেটি বাড়বে, কারণ প্রত্যেক দিন বাংলাদেশে 2400 কেন্দ্রে 3.5 লাখের মতো মানুষকে টিকা দেওয়া সম্ভব। সেখানে প্রথম দিনে মাত্র 31,000 মানুষকে টিকা দেওয়া গেছে, অর্থাৎ এই বুথগুলো একটা বেশিরভাগ সময় ফাঁকা পড়ে থাকছে, অনেক জনবল তারা ফাঁকা থাকছেন এবং টিকার যে একটি মেয়াদ সেটিরও কিন্তু একটা ব্যাপার আছে। তো সার্বিকভাবে এটি আসলে অত্যন্ত একটি ভালো সিদ্ধান্ত হয়েছে। যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে 40 ঊর্ধ্ব ব্যক্তিরা নিবন্ধনের সুযোগ পেলে এই টিকাদান কর্মসূচি আরও বেগবান হবে।
মিসবা, আপনি তো সকাল থেকেই সেখানে আছেন, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো তথ্য মিলেছে কিনা? বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা গতকাল যারা 560 জন টিকা নিয়েছেন তাদের মধ্যে একজনের একটু মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল, অর্থাৎ তিনি অল্প সময়ের জন্য তার জ্বর এসেছিল, পরে তিনি সুস্থ হয়ে গেছেন। আর আজ এ পর্যন্ত যে 850 জন টিকা নিয়েছেন তাদের কারোর মধ্যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। টিকা নেওয়ার পরে 30 মিনিটের মতো একটি পর্যবেক্ষণ কক্ষে তাদের রাখা হচ্ছে, তারপরে তারা বাসায় ফিরে যাচ্ছেন। এবং আজকে যারা টিকা নিয়েছেন বেশিরভাগই অনেক বয়স্ক। এখানে আমরা পেয়েছি যে 85-90 বছর পর্যন্ত তারা টিকা নিয়েছেন। অর্থাৎ আপনি যেটি বলছিলেন পার্শ্ব প্রতিক্রিয়ার এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই, এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনিও নিশ্চিত করেছেন যে পার্শ্ব প্রতিক্রিয়া কারো হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে টিকাদান কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসান মিসবা। এদিকে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে করোনার টিকাদান কার্যক্রম। সকাল থেকে নিবন্ধনকারীরা নিজ নিজ টিকা কেন্দ্রে জড়ো হন। কেন্দ্রে গিয়ে সরাসরি নিবন্ধন করেও অনেকে টিকা নিতে দেখা গেছে। রোববার দেশ জুড়ে এই কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো টিকা গ্রহীতার পার্শ্ব প্রতিক্রিয়ার তেমন কোনো খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল সহ মোট 16টি কেন্দ্রে এবং 14 উপজেলার 224 কেন্দ্রে চলছে টিকা প্রদান কার্যক্রম। দ্বিতীয় দিনেও এসব কেন্দ্রে জড়ো হয়েছেন টিকা দিতে আগ্রহীরা। প্রথম দিন টিকা নেওয়া 850 বেশি মানুষের কারোর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিরিয়ালে ডেকে নিয়ে ওখানে ওরা টিকা দিচ্ছে, বসিয়ে আবার বসার ভেতরেও বসার জায়গা আছে কমফোর্টেবলি। সবাই ওখানে যথেষ্ট সময় পাচ্ছে এবং ওরা খুব তাড়াহুড়া নেই, আস্তে ধীরে সবার সাথে হাসি মুখে কথা বলে টিকাটা একেবারে পারফেক্টলি দিচ্ছে। বরিশালের কেন্দ্রগুলোতে সকালে মানুষের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে সমাগম। বগুড়ায় প্রথম দিন টিকা নিয়েছেন 860 জন। এদের কারোর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না যাওয়ায় দ্বিতীয় দিন অনেকেই এসেছেন পরিবারসহ। রাজশাহীতেও কেন্দ্রে জড়ো হতে দেখা গেছে আগ্রহীদের। প্রথমে একটু ভয়ই লাগছিল এখানে, তারপরে এখানে এসে দেখলাম যে না, সব স্বাভাবিক। আমি আসছি এবং আমার পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে চলে আসছি। যাদের ডেট দেওয়া আছে নির্দিষ্ট ডেটে যদি না আসতে পারে তার পরবর্তী ডেটে অথবা তার সুবিধা মতো যে কোনো ডেটে আসলে উনি টিকা পাবেন। মূল কথা হলো যাদের রেজিস্ট্রেশন আছে তারা কেউই বাদ যাবেন না। লক্ষ্মীপুরে সরাসরি নিবন্ধনের সুযোগে বেড়েছে টিকা গ্রহীতার সংখ্যা। টাঙ্গাইল সদর হাসপাতালে 9টি ও 11 উপজেলায় প্রতিটিতে 3টি করে বুথে চলছে টিকাদান। একটু আতঙ্কে ছিলাম তো, যাই হোক এখন দেওয়ার পরে অতটা যা ভাবছিলাম তা না, মোটামুটি ভালোই লাগতেছে। টিকা নিয়েছি কিন্তু আমার কোনো বরং খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। সিলেটে করোনার টিকা গ্রহণকারীদের আগ্রহ থাকলেও টিকা দেওয়া হচ্ছে শুধু নিবন্ধনকারীদের। সরাসরি রেজিস্ট্রেশনের সুযোগ না থাকায় ফিরে যাচ্ছেন অনেকে। স্পট রেজিস্ট্রেশনের কোনো বিধান এখনো কিন্তু করা হয়নি। আমরা এখানে স্পট রেজিস্ট্রেশন করব না, করলে একটা আনওয়ান্টেড একটা ঝামেলা আমাদের উপরে আসবে, তখন ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হতে পারে। এছাড়া সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, ফেনী সহ সব জেলায় সুষ্ঠুভাবে চলে করোনার টিকাদান কর্মসূচি। বেশনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা টিকা কর্মসূচির আরো খবর নিয়ে বরিশাল আর ফেনী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতে বরিশালের খবর জানি, মুরাদ আহমেদ রয়েছেন। মুরাদ, বরিশালের যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই সব জায়গার কি খবর? সেখানে কতটা সাড়া পাচ্ছেন বা দেখছেন এই করোনার টিকা নিতে মানুষের আগ্রহের ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। আসলে উপজেলা থেকে এখন পর্যন্ত যে খবর পাচ্ছি যে ধীরে ধীরে সেখানে যারা টিকা গ্রহণ করবেন তাদের সংখ্যা বাড়ছে। আমি এই স্পটের এখন দাঁড়িয়ে আছি বরিশাল পুলিশ বিভাগীয় পুলিশ হসপিটাল, এটি একটি স্পট। তো এখানকার সাফল্য আমাকে আসলে অবাক করেছে যে আজকে এদের টার্গেট রয়েছে 120 জন, কিন্তু এখন পর্যন্ত 108 জন ইতিমধ্যে টিকা গ্রহণ করেছে। আমার কাছে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে তিনি টিকা গ্রহণ করেছেন। তো আমি তার সাথে একটু কথা বলে অন্যান্য খবরগুলো আমি পরবর্তীতে জানাচ্ছি। যে আপনি আমাদেরকে একটু বলবেন যে টিকা গ্রহণ করেছেন আপনি এবং কি অবস্থা এখন আসেন, আর ভয় কেমনটা ছিল, আর যখন কি করবেন? এখানে টিকা নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে আরো 8জন টিকা দিয়েছে। সবাই টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই এবং আমরা কেউ পাইনি যে টিকা দিয়েছে। টিকা দেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন কাউকে দেখা যায়নি। তো আমি বলবো সবাইকে টিকা নেওয়ার জন্য, সবাই টিকা নিয়ে এটা সবাই সুরক্ষা থাকে। ধন্যবাদ।
জি বাসার আপনি শুনছিলেন বা দেখছিলেন এখানকার একজন টিকা গ্রহণকারীর কথা। আমার পেছনটা একটু তাকিয়ে দেখুন যে এরা যারা রয়েছে এরা কিন্তু সবাই টিকা নিয়েছে এবং আজকে এবং ক্ষণে ক্ষণে কিন্তু এদের সংখ্যা বাড়ছে। আর যেটি বলা হচ্ছে গতকালকে এখানে 120 জন ছিল, সেখানে এখন এরা গতকালকে 73 জন অ্যাচিভ করেছে। আজকে ইতিমধ্যে এরা যে সাফল্যের দুয়ারে রয়েছে সেটি হচ্ছে যে আজকে ওরা 100% অ্যাচিভমেন্টে যাবেন, এটুকু ওরা আশা করছে। নট অনলি এই বুথ, এখানকার বরিশাল সিটি কর্পোরেশনের যে কটি বুথ রয়েছে আমরা কিন্তু দেখছি বেলা বাড়ার সাথে সাথে মুরাদ, সরকার সবার সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু অন স্পট অর্থাৎ সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন সেই ব্যবস্থাও রেখেছে। সাধারণ মানুষ জানে তো এই তথ্য? জি জি বাসার ভালো কথা বললেন। তো এটি আসলে বরিশালের ক্ষেত্রে এখন পর্যন্ত চালু হয়নি অন স্পট। তবে আমি সকালে যেটি দেখেছি যে সকালে 80 বছরের বৃদ্ধকে নিয়েও আসা হয়েছে, তো সেখানে রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে আবার যেতে হয়েছে। পরবর্তীতে তারা এসেছেন কিনা আমি জানি না। তো রেজিস্ট্রেশনের যে অন স্পট রেজিস্ট্রেশনের যে বিষয়টি রয়েছে সেটুকু চালু করার দাবি আজকে বরিশালে উঠেছে এবং স্বাস্থ্য বিভাগ থেকে যেটুকু জানা গেছে যে নির্দেশনা পেলে তারা অবশ্যই এইটুকু করবে। তবে যেটুকু বরিশাল মেসেজ সেটি হচ্ছে যে গতকালকে 1412 জন যে বরিশাল বিভাগে টিকা নিয়েছেন তাদের কেউই কোনো পার্শ্ব প্রতিক্রিয়ায় ভোগেনি। এই খবরটা বরিশালের মানুষের মধ্যে যারা টিকা গ্রহণ করবে তাদের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে, একটা জোয়ার কিন্তু শুরু হয়েছে বাসার। আর যেটি বলা হচ্ছে যে এখন কিন্তু নিবন্ধনেও আমি আজকে যেমন প্রেস ক্লাবে যারা ছিলেন তারা তো নিজেরাই দৌড়দৌড়ির মধ্যে থাকে, কিন্তু তাদের মধ্যেও আজকে দেখেছি যে সেখানে নিবন্ধনের জন্য তারা চার্জ করছেন এবং অন্যান্য সংস্থাগুলোতে আমরা দেখেছি যে নিবন্ধনের তাগিদ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যে সাকসেসফুলি এই টিকাদান কর্মসূচি বরিশালে শেষ হবে। তো এ পর্যন্ত হচ্ছে বরিশালের খবর। আমি এখন চলে যেতে চাই ফেনীতে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি যিনি রয়েছেন সমীর। আমি সমীরের কাছে প্রশ্ন করবো যে আসলে বরিশালের অবস্থা তো আপনি শুনলেন যে বরিশালে একটা জোয়ার আসতে শুরু করেছে। ফেনীতে যারা রয়েছে টিকা গ্রহণকারী তাদের জোয়ার কেমন দেখছেন বা তাদের আনাগোনা কেমন দেখছেন বা ফেনীর এই টিকা কেন্দ্রিক বর্তমান পরিস্থিতির বিষয়টি যদি আমাদেরকে জানাতেন। আপনি যেমনটি বলছিলেন যে বরিশালে যেভাবে করে আনন্দ উৎসবের মধ্যে টিকাদান কর্মসূচি চলছে ঠিক তেমনিভাবে ফেনীতেও আনন্দ উৎসব মুখর পরিবেশে এখানকার যে সাধারণ মানুষ, সচেতন মানুষরা তাদের টিকা কার্যক্রম পরিচালনা করছে। তারা সকালে অনেক বেশি ভিড় দেখা গেছে। এই মুহূর্তে মধ্যাহ্ন ভোজের কারণে অনেকে হয়তো বাড়িতে চলে গেছেন, যার কারণে এখন হয়তো কিছুটা ভিড় কমে যাচ্ছে। আপনাকে যদি আমি তথ্য দিয়ে শুরু করতে চাই, ফেনীতে এই পর্যন্ত আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি 250 জেনারেল হাসপাতাল, এখানে 8টি বুথ রয়েছে। 8টি বুথে এই পর্যন্ত 257 জনকে টিকা দেওয়া ছিল, যেটি গতকালকে মাত্র 184 জন ছিল, এটি আজকে দাঁড়িয়েছে 257 জনে। আপনাকে বলে রাখি যে গতকালের তুলনায় আজকে কিন্তু এটি দ্বিগুণের চেয়ে বেশি পরিমাণ মানুষ টিকা দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে। আপনাকে বলে রাখি যে ফেনীর টোটাল যদি আমি চিত্রটা তুলে ধরি, ফেনীর 6-7টি কেন্দ্রে প্রায় 19টি বুথে এই টিকা কার্যক্রম চলছে। এখানে আরেকটা কথা বলে রাখি যে যারা টিকা দিবেন তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করার জন্য আসছেন। যারা রেজিস্ট্রেশন করছেন তাদের মোবাইলে যখন মেসেজ যাবে তারাই কিন্তু পরবর্তীতে তারা এই টিকা দিতে পারবেন বলে এখানকার যিনি দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে বলিয়েছেন। আপনাকে বলে রাখি যে এখানে যারা টিকাদান কর্মসূচির মধ্যে সম্পৃক্ত রয়েছেন প্রতিটি টিমে 6 জন করে 2 জন নার্স এবং 4 জন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকবল রয়েছেন। তারা এই টিকাদান কর্মসূচির মধ্যে তারা পরিচালনা করছেন। আমি যদি আপনাকে গতকালকে যদি একটা বলি যে প্রথম দিনে ফেনী সদরে 184 জন, সোনাগাজীতে 89 জন, দাগনভূঞাতে 50 জন, ছাগলনাইয়া 20 জন, ফুলগাজীতে 10 জন এবং পরশুরামে 9 জন টিকা নিয়েছেন। সেই প্রেক্ষিতে আজকে ফেনীর আজকে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু অনেকাংশে তারা টিকা গ্রহণ করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে এখনো একজন ব্যক্তি এখানে টিকা নিয়েছেন। তিনি আসলে টিকা নেওয়ার প্রেক্ষিতে এখানে যারা টিকা নিয়েছেন তাদের জন্য একটি অবজারভেশন সেন্টার রয়েছে। তারা এখানে টিকা নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাদের ভিতরে আসলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা
সেই বিষয়টাই আসলে অবজারভেশন করছেন। আর এই পর্যন্ত যারা টিকা দিয়েছেন এদের মধ্যে এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে এখানকার সাধারণ মানুষের মাঝে জানতে চাইবো, যারা টিকা নিতে আসছে এখন পর্যন্ত গতকাল এবং আজকে মিলে গর্ভবতী অথবা যারা ব্রেস্ট ফিডিং করান যেসব মায়েরা, এ ধরনের কাউকে আপনার চোখে পড়েছে কিনা? আর যদি এরা কোনো ধরনের ভয় পেয়ে থাকে বা কোনো ধরনের শঙ্কার মধ্যে থেকে থাকেন, তা দূর করার জন্য স্বাস্থ্য বিভাগের কার্যক্রম কি ফেনীতে? আপনি যাদেরকে বলছেন যারা গর্ভবতী মা রয়েছেন, যারা ব্রেস্ট ফিডিং এর জন্য যারা আসছেন, তাদের এই ধরনের আসলে পেশেন্টকে আমরা এখনো আমাদের চোখে পড়েনি। তবে তাদের ভয়ভীতি কাটানোর জন্য এখানকার যে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রয়েছেন যারা টিকা দিচ্ছেন, তারা তাদেরকে আসলে সচেতন করছেন, তাদেরকে সাহস দিচ্ছেন। আর যারা টিকা নিয়েছেন তাদের অনেকের ভিতরে তারা বলছেন যে প্রথমে তাদের ভিতরে এক ধরনের ভয়ভীতি কাজ করলো, টিকা দেওয়ার পর তাদের ভিতরে আসলে সেই ভয়টি কেটে গিয়েছে। আর এখানকার বেশিরভাগ যারা আজকে টিকা নিতে আসছেন সেখানে হচ্ছে শিক্ষকদের একটা অংশ আসছেন, নির্বাচন কমিশনের একটা অংশ আসছেন, বেশিরভাগ সচেতন মানুষরাই কিন্তু এই টিকাগুলো নিচ্ছেন। তবে এখানকার যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে প্রথম দিনের তুলনায় আজকে যেহেতু দ্বিগুণ, এটির সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে থাকছে। এই যেভাবে বাড়তে থাকছে এছাড়া আসলে প্রত্যেকের ভিতরে এই করোনা টিকা নেয়ার ব্যাপারে এক ধরনের সচেতনতা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ফেনী টিকা কেন্দ্র থেকে সর্বশেষ পরিস্থিতি। বরিশাল এবং ফেনী থেকে টিকা কার্যক্রমের বিস্তারিত জানছিলাম। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা যা থাকবে। বাংলা একাডেমির অনলাইন গ্রন্থাগারে লাখো দুষ্প্রাপ্য বইয়ের সম্ভার, ঘরে বসেই পড়তে পারছেন পাঠকরা। বোনাস নগদ মিলিয়ে 30% লভ্যাংশ দিতে পারবে ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা। রাজধানীর ফ্লাইওভারের নিচের খালি জায়গা চলে গেছে অবৈধ দখলে। নানা রকম ব্যবসার পাশাপাশি চলে অনৈতিক কর্মকাণ্ড। কেউ কেউ আবার ঘরবাড়ি বানিয়ে বহাল তবিয়তে বসবাস করছেন। এই অবস্থায় মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের খালি জায়গা নিয়েও শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের ফ্লাইওভারের নিচের দৃশ্য এগুলো। শহরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থাও এখানে। ভারতের মুম্বাইয়ে বাগান করে দিয়েছে কর্তৃপক্ষ। আর এটি দেশের চিত্র। গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের শুধু অরি অংশেই 47টি পরিবারের বসবাস, যারা সবাই ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মী। ভেঙে দিয়েছে ঘর বাড়ি, এখন আমাদের থাকার মতো জায়গা নেই। আমাদের ওখানে বিল্ডিং হচ্ছে তো ওখান থেকে শিফট করছে এখানে, ওখানে বিল্ডিং হলে আমরা ওখানে চলে যাব। শুধু অরি নয়, রাজধানী ঢাকার 28 কিলোমিটার রাস্তা জুড়ে গড়ে ওঠা 7টি ফ্লাইওভার ঘুরে দেখা গেছে প্রায় একই চিত্র। কোথাও দোকানপাট, কোথাও বা ময়লার ভাগা। এখানে করতেছি থাকা, এই জন্য কেউ কিছু বলে না। না, আমরা সিটি কর্পোরেশনের খাজনা দিই। সিটি কর্পোরেশন যে নিয়মকানুন আছে নিয়মকানুন সম্পূর্ণ পালন করি। রাত নামলে এই ফ্লাইওভারের নিচের অংশ আরো বিপজ্জনক হয়ে ওঠে। সারাদিন রাজপথে দাপিয়ে বেড়ানো গণপরিবহনগুলোর রাতের ঠিকানা এখানে। আর এর ফাঁকে ফাঁকেই চলে নেশাসহ নানা অনৈতিক কর্মকাণ্ড। ফ্লাইওভারের নিচের খালি জায়গা কাজে লাগাতে দক্ষিণ ঢাকার সাবেক মেয়র সাইদ খোকনকে একটি নকশা জমা দেন নগর পরিকল্পনাবিদরা। তবে তা একেবারেই আমলে নেয়নি কর্তৃপক্ষ। কোনো পরিকল্পনায় কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলা হয় নাই, এবং যেই সাইজে পিলার দিচ্ছে সেই সাইজে পিলার দিয়ে আসলে রাস্তা একটা পিলার অংশ নষ্ট করে ফেলতেছে তো তারা। সো এফেক্টিভ রোড যেটা 96% লোক যেই রাস্তা দিয়ে চলাচল করে সেটা আপনি ধ্বংস করতেছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশ বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা কম বলে জানিয়েছেন এর প্রকল্প পরিচালক। ফ্লাইওভার তৈরি হওয়ার পরে নিচের জায়গায় আননেসারি লোকজন বসার যে ব্যবসা বা অন্য কিছু করবে বা বস্তি স্থাপন করে ফেলবে, এই ধরনের কোনো সুযোগ থাকবে না। আমি এটা আপনাকে ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি। ফ্লাইওভারের নিচের জায়গার যথাযথ ব্যবহারে পরিকল্পনার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশন। এখানে নান্দনিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য মাননীয় মেয়র মহোদয়ের পরিকল্পনা রয়েছে, ইতিমধ্যেই কাজ চলছে। সুফল আপনারা সামনে দেখতে পাবেন। উপরের চিত্র দেখলে যতটা স্বস্তি লাগে, নিচের দৃশ্য দেখলে ঠিক ততটাই হতাশ হতে হয়। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই অবস্থার উন্নয়ন ঘটবে এবং রাজধানীতে চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রজেক্টগুলোর নিচের অংশে এমন দৃশ্য দেখতে হবে, এমন প্রত্যাশাই সকলের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সাথে গোলাগুলিতে 2 রোহিঙ্গা নিহত হয়েছে। রোববার গভীর রাতে ঘুমধুম ইউনিয়নের গর্জন বুনিয়ার চাকমাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জোবায়ের আর দিল মোহাম্মদ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বিজিবি জানায়
রোববার গভীর রাতে বিজিবি 34-এর দুটি টহল দল নাইক্ষংছড়ির ৩ নং ঘুমধুমি ইউনিয়নের চাকমাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৫-৬ জনের একটি দল এলোপাথারি গুলি শুরু করলে বিজিবিও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পালিয়ে যায় দলটি। পরে ঘটনাস্থল থেকে 2 ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ছাড়াও 1 লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মানব পাচারের অভিযোগে কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদের বৈধতার বিষয়ে জারি করা রুল শুনানির জন্য 22 ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি গোবিন্দ্রচন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেয়া ও শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করায় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে 2020 সালের 16 আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া। ওই রিটে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে বিবাদী করা হয়। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের 3য় বর্ষপূর্তি উপলক্ষে সকালে প্রতিবাদ সমাবেশের এই আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাংলাদেশে আইনের শাসন নেই দাবি করে নেতারা আল জাজিরায় অভিযোগ মিথ্যা প্রমাণ করার আহ্বান জানান। তারা বলেন, জনগণ এই সরকারের দুঃশাসনে অতিষ্ঠ, গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা। দলের চেয়ারপারসনের গ্রেফতারের 3য় বর্ষপূর্তিতে ঢাকা মহানগর সহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। বাংলাদেশ একটা মাফিয়া রাষ্ট্র, এই কথা আমরা আর কখনো শুনতে চাই না। আমরা বলতে চাই এই সরকারকে, আপনারা দয়া করে প্রমাণ করুন আল জাজিরায় যা কিছু আসছে সব মিথ্যা। আমরা আপনাদের সমর্থন দেব, কিন্তু এই কথা আমরা শুনতে চাই না স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যে বাংলাদেশ একটি মাফিয়া রাষ্ট্র। এখন ঘরে বসেই বাংলা একাডেমি গ্রন্থাগার ব্যবহার করতে পারছেন পাঠকরা। অনলাইনে গ্রন্থাগার চালুর মাধ্যমে এই সুযোগ করে দিয়েছে বাংলা একাডেমি। আপাতত 94,000 পৃষ্ঠা ইবুকের আওতায় থাকলেও আগামীতে 1 লাখ বই এই পাঠের আওতায় আনবে বাংলা একাডেমি। এখানে আছে অর্থনীতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ, ধর্ম, বিজ্ঞান, ভূগোল, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সহ নানা বিষয়ের লক্ষাধিক বই। বাংলা একাডেমির গ্রন্থাগারের এই বিপুল সম্পদ এখন পাওয়া যাচ্ছে অনলাইনেও। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে www.library.banglaacademy.org এই ওয়েবসাইটে ঢুকে সহজে ইবুক পড়তে পারছেন পাঠকরা। অনলাইন গ্রন্থাগারে যেসব বই রয়েছে সেগুলোর বেশিরভাগই দুষ্প্রাপ্য। যেসব গুরুত্বপূর্ণ বইয়ের নতুন সংস্করণ হচ্ছে না সেগুলো অনলাইনে পড়ার সুযোগ পাবেন পাঠকরা। আমাদের অবশিষ্ট যে বইগুলো আছে 1 লক্ষর বেশি সংখ্যক টাইটেলের বই, এগুলো আমরা প্রজেক্টের আকারে অনলাইনে দেওয়ার জন্য প্রজেক্ট সাবমিট করেছি। এটা প্রক্রিয়াধীন আছে। দৈনিক পত্রিকা প্রায় 1 কোটি পৃষ্ঠা অধিক, আর সাময়িকী 80 লক্ষ পৃষ্ঠার অধিক আমরা এটা অনলাইনে দেব। একাডেমির মহাপরিচালক জানান, ডিজিটাল প্রযুক্তির আওতায় আসছে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম। এরই অংশ হিসেবে পাঠক, গবেষক, শিক্ষার্থীদের হাতের মুঠোয় পৌঁছে দেয়া হচ্ছে গ্রন্থাগারের বই। অতি সম্প্রতি আমরা গ্রন্থাগারকে আধুনিকায়ন করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি যেন এর ডিজিটালাইজেশন সম্পর্কে আমরা আধুনিক বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হতে পারি। অবসর নয়, আনন্দের সঙ্গে পাঠক্রমে যুক্ত হতে পারেন, সেই ব্যবস্থাটি আমরা করতে চাই। পাঠের পাশাপাশি কপিরাইটের আইন মেনে বই ডাউনলোডের সুযোগও রাখা হয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি সপ্তাহের 2য় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে পতন দিয়ে। সোমবার লেনদেনের শেষ পর্যায়ে প্রধান সূচক কমেছে 121 পয়েন্ট, লেনদেন 745 কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েকটি কোম্পানির শেয়ার বিক্রির চাপে দরপতন হচ্ছে শেয়ার বাজারে। এর আগে সপ্তাহের শুরুতে রোববার গত 2 বছরের মধ্যে সবচেয়ে বেশি
142 পয়েন্ট কমে পুঁজিবাজারে। দ্বিতীয় কার্যদিবসেও সেই ধারা অব্যাহত রয়েছে। তালিকাভুক্ত 30 ব্যাংকের মধ্যে 80% শেয়ার দর হারিয়েছে, আর বিমা খাতের প্রায় 90% শেয়ারের দর কমেছে। অন্যদিকে সিএসির সার্বিক সূচক কমেছে 400 পয়েন্টের বেশি। করোনা পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংকের বার্ষিক লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণার নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে মূলধন সংরক্ষণের ভিত্তিতে সর্বোচ্চ 15% নগদ সহ সব মিলিয়ে 30% লভ্যাংশ ঘোষণা করতে পারবে ব্যাংকগুলো। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, যেসব ব্যাংক নিরাপত্তা সঞ্চিতি এবং আপৎকালীন সুরক্ষা সঞ্চয় সহ কমপক্ষে 15% বা তার বেশি মূলধন সংরক্ষণ করেছে, ওইসব ব্যাংক সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ 15% নগদ সহ 30% ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। করোনা পরিস্থিতিতে আর্থিক সক্ষমতা এবং ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয় বিবেচনা করে 2020 সমাপ্ত বছরের জন্য ব্যাংকের শেয়ারের বিপরীতে ডিভিডেন্ড ক্ষেত্রে নতুন এ নীতিমালা অনুসরণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন আবাসন খাতের গ্রাহকরা। বাড়ি বা ফ্ল্যাটের কাজ বন্ধ রেখে মাঝপথে পালিয়ে যাওয়া বা ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়া সহ নানা প্রতারণায় আস্থা হারাচ্ছেন ক্রেতারা। রিহাব বলছে, সরকারের নীতিতে পরিবর্তন এলেই বন্ধ হবে এই প্রতারণা, আর অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গণপূর্ত সচিব। তোফাজ্জল হোসেন ভূঁইয়া হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে নিজের বাড়ির দায়িত্ব বুঝিয়ে দেন জাস্ট ইন টাইম প্রপার্টি নামে এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে। নির্ধারিত সময়ের 2 বছর পর কাজ শুরু করে নির্মাণ শেষ না করে সরে পড়ে প্রতিষ্ঠানটি। নিরুপায় হয়ে এখন নিজেই কাজ সম্পন্ন করছেন। 4 বছরের পরও উনি অতিরিক্ত আরো 4 বছর নিচে আমার বাড়িটা আমাকে কমপ্লিট করে দেয়নি। খন্দকার রফিকুল হোসেন ফ্ল্যাটের অর্ধেক টাকা পরিশোধ করলেও বন্ধ রয়েছে ভবন নির্মাণের কাজ। অবশেষে বাধ্য হয়ে ফ্ল্যাটটি ছেড়ে দিতে হয় তাকে, তবে এখনো ফেরত পাননি টাকা। একবার বলল যে ঈদের ছুটি হয়ে গেছে, আরেকবার বলল যে লোক পাচ্ছি না, আরেকবার বলল যে কোরবানির ঈদে ধুমধাম করে কাজ চলবে। ছোট বড় প্রায় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব জানায়, গত 4 বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে 193টি অভিযোগ এসেছে। প্রতারণা বন্ধে সরকারের নীতিগত পরিবর্তন চায় রিহ্যাব। আমি বিদেশে চলে যেতে পারবো না, বা এই টাকা দিয়ে আমি রিয়েল এস্টেটে ব্যবহার না করে অন্য কোনো সেক্টরে আমি যাতে ব্যবহার না করতে পারবো না, এইসব ব্যাপারে কিছু চেক অ্যান্ড ব্যালেন্স থাকা প্রয়োজন আছে। যত বেশি পেইড আপ ক্যাপিটাল কোম্পানিতে থাকবে, কোম্পানি উইল বি হেলদি এবং প্রতারণা করার সুযোগটাও কিন্তু তখন কমে যাবে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাজুক ব্যবস্থা নিচ্ছে বলে জানান গণপূর্ত সচিব। এটার কন্ট্রোলিং অথরিটি হলো রাজুক, এবং রাজুকের কাছে যদি কেউ আবেদন করে তারাও দেখে। আমাদের কাছে মাঝে মধ্যে কোনো আবেদন আসে বা করলে আমরা সেটা রাজুকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিই। রিহ্যাব এবং ডেভেলপার কোম্পানির যে নিয়ম আছে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলমান প্রকল্প শেষ না করে নতুন কাজে হাত দিতে নিষেধ করছে রিহ্যাব, অন্যথায় বাড়বে ক্রেতা অসন্তোষ, যা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে আবাসন শিল্পে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার কাজের কারণে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া সড়কে এ ধরনের কাজ চলায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষোভ জানিয়েছেন চালক ও ভুক্তভোগীরা। দুর্ঘটনা রোধে এ ধরনের কাজে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ও স্থানীয়দের। হাত পা অনেকটা মনে করেন পায়ের একটা আঙুল ভাঙে গেছে এই অবস্থা, আর মাথা হেলমেট যদি না থাকতো তাহলে মাথার মগজ আলাদা হয়ে যেত, এরকম অবস্থা। কিন্তু গাড়ির অবস্থা পুরা গত 5 ফেব্রুয়ারি রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কে সাভারের চক্রবর্তী এলাকায় সড়কে দুর্ঘটনা বাড়ার বিষয়ে স্থানীয় এই যুবকের সঙ্গে কথা বলার সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে মোটরসাইকেল দুর্ঘটনার এই দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজ চলার কারণে প্রতি রাতেই ঘটছে এমন দুর্ঘটনা, হতাহত হচ্ছেন অনেকে। সম্প্রতি নবীনগর চন্দ্রা মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনের বেশ কিছু স্থানে পুরনো বিটুমিন কেটে নতুন করে চলছে সংস্কার। বিশেষ করে চক্রবর্তী বাসস্ট্যান্ড থেকে পদ্মার গেট এবং জিরানি বাজার থেকে মাধবপুর পর্যন্ত সড়কে বিটুমিন কেটে রাখা হলেও তা দ্রুত ভরাট করা হচ্ছে না। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই জায়গায় 4-5 দিন ধরে কাটা রাখছে, কোনো কিছু তারা করতেছে না। বড় গাড়ি চাপ দিয়ে দেয়, নিচে নেমে যাওয়া লাগে, পড়ে যাওয়ার মতো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করার সংগঠনের নেতারা বলছেন, সড়ক মহাসড়কের উন্নয়ন জরুরি, তবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সংস্কার কাজ চলা অংশে সাইনবোর্ড দেয়া সহ নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ তাদের।
রাতের বেলা অন্তত একটি টিম কাজ করার জন্য, তারা যাতে কাজ করে কিংবা এক লাইন ব্যবহার করার জন্য সামনে একটি সাইনবোর্ড ব্যবহার করতে পারে। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, নিরাপত্তা নিশ্চিত করে সড়ক মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। 14 কিলোমিটার দৈর্ঘ্যের নবীনগর চন্দ্রা মহাসড়কের 4 কিলোমিটারের বেশি অংশেই পুরনো বিটুমিন তুলে চলছে নতুন সংস্কার কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিখোঁজের 13 ঘন্টা পর কালকিনি ফিরে স্বতন্ত্র মেয়র প্রার্থী সবুজের দাবি, ইচ্ছার বিরুদ্ধে পুলিশের গাড়িতে তাকে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়িতে। সে সময় তাকে ভোট থেকে সরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের, তবে অভিযোগ অস্বীকার করছে পুলিশ। কালকিনি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান সবুজ শনিবার তার নিখোঁজের খবরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী SM হানিফের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হয় দুই পক্ষের অন্তত 50 জন। রোববার নিখোঁজের 13 ঘন্টা পর এলাকায় ফেরেন সবুজ। তার দাবি, পুলিশ সুপারে গাড়িতে করে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঢাকার বাসায় নেওয়া হয়। ওবায়দুল কাদের তাকে ভোট থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান, তবে তিনি ভোটের মাঠেই থাকছেন। আমি অনেকটা বাধ্য হয়ে গিয়েছি। তিনি আমাকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন। আমি আমার অবস্থান এবং কালকিনি পৌরসভার বাস্তবতা তার কাছে তুলে ধরেছি। তারপরে তিনি একটা পর্যায়ে আমাকে বলছেন, ঠিক আছে, তোমার সিদ্ধান্ত তুমি নাও। তবে এ অভিযোগ নাকচ করে পুলিশ বলছে, শনিবার নির্বাচন নিয়ে কথা বলতে পুলিশ সুপারের অফিসে আসেন সবুজ। তিনি ব্যক্তিগত কাজে ঢাকা যেতে চাইলে তাকে সহায়তা করে পুলিশ। পরে ছড়ানো হয় নিখোঁজের খবর। নির্বাচন সংক্রান্ত বা তথ্যাদি আমার সাথে বিনিময় করার জন্য আমার অফিসে আসেন। পরবর্তীতে উনি বা ওনার কাজে ঢাকা যাবেন, তো ঢাকা যাওয়ার ক্ষেত্রে ওনাকে আমরা সহযোগিতা করেছি। পরবর্তীতে এলাকায় রটিয়ে দেওয়া হয় যে উনি নিখোঁজ। সবুজকে অপহরণ করা হয়েছে দাবি করে শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কালকিনি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তার স্বজন ও সমর্থকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। আরো যা থাকছে সংবাদ। সেনা অভ্যুত্থানের প্রতিবাদ সূচির মুক্তির দাবিতে আজও মিয়ানমারে বিক্ষোভ, দেশব্যাপী ধর্মঘটের ডাক দিল শ্রমিকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না সাকিব, সারেনি ব্রেইন ইনজুরি। বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। একদিনে মারা গেছেন 7,700 জন, নতুন শনাক্ত 3,42,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 23,26,000। এ পর্যন্ত আক্রান্ত 10,66,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,500 মানুষের মৃত্যু হয়েছে মেক্সিকোতে, নতুন শনাক্ত 13,000। যুক্তরাষ্ট্রে একদিনে 1300 মানুষ মারা যাওয়ার পাশাপাশি শনাক্ত হয়েছেন 1 লাখের কিছু কম। এদিকে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাস মোকাবেলায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন খুব কম সুরক্ষা দেয় বলে প্রাথমিক পর্যায়ের এক গবেষণায় উঠে এসেছে। সতর্কতার অংশ হিসেবে দেশটিতে সাময়িকভাবে ভ্যাকসিন কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। সেনা অভ্যুত্থানের প্রতিবাদ ও অং সান সুচির মুক্তির দাবিতে এবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিলেন মিয়ানমারের শ্রমিকরা। টানা তৃতীয় দিনের বিক্ষোভের সময় রাজধানী নেপিদোতে এই ঘোষণা দেন তারা। রাজপথে নেমেছে কয়েক হাজার মানুষ। বিক্ষোভ দমাতে মোতায়েন রয়েছে দাঙ্গা পুলিশ। গণতন্ত্রের দাবিতে আবারও রাজপথে নামতে হবে এমন চিন্তা হয়তো ছিল না মিয়ানমারের মানুষের, কিন্তু 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান পাল্টে দেয় সব হিসেব নিকেশ। সেনাপ্রধানের ক্ষমতা দখলের বিরুদ্ধে দেশটির বড় শহরগুলোয় ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। গত কয়েকদিনের মতো সোমবারও মানুষ নামে ইয়াঙ্গুনের রাস্তায়। প্ল্যাকার্ড হাতে আন্দোলনকারীদের স্লোগান উঠে আসে সেনা শাসন থেকে মুক্তির দাবি। বিক্ষোভ হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়। সূচির মুক্তি ও সেনা শাসন অবসানের দাবি ওঠে সেখানেও। 2007 সালে বৌদ্ধ ভিক্ষু, নারী ও ছাত্রদের মিলিত স্যাফরন রেভলিউশনের পর এত বড় বিক্ষোভ মিয়ানমারে আর দেখা যায়নি।
সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। মিয়ানমার ইস্যুতে আমি উদ্বিগ্ন। 2017 সালে দেশটির সফর করেছিলাম। দেশটির সবার মধ্যে ঐক্য কামনা করছি। যারা দেশের এমন পরিস্থিতির জন্য দায়ী তাদের প্রতি সামাজিক ন্যায় বিচার এবং জাতীয় স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানাচ্ছি। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 1 ফেব্রুয়ারি সূচি সহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করে মিয়ানমার সেনাবাহিনী। আটক হন প্রেসিডেন্টও। সেনাপ্রধানের হাতে ক্ষমতা হস্তান্তর করে 1 বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সময়ের সাথে পাল্লা দিয়ে ভারতের উত্তরাখণ্ডে চলছে উদ্ধার অভিযান। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 14 জনের মরদেহ। ভয়াবহ এই ঘটনায় শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে নিহতদের পরিবারকে 4 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত। রোববার হঠাৎ করে একটি বাঁধের উপর ধসে পড়ে নন্দাদেবী হিমবাহের একাংশ। এতে অলকানন্দা ও গৌধুলীগঙ্গা নদীতে দেখা দেয় বন্যা পরিস্থিতি। প্লাবিত হয় পুরো এলাকা। আকস্মিক এই বন্যায় নিখোঁজ শতাধিক মানুষ। উদ্ধার অভিযানে আছে জাতীয় বিপর্যয় মোকাবেলার বাহিনী এনডিআরএফ। মাঠে আছেন সেনাবাহিনীর 600 সদস্য। আকাশে উঠছে বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার। পর্বত আরোহণ ও উদ্ধার কাজে পারদর্শী সেনাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনে তাদের সংখ্যা আরও বাড়ানো হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, আতঙ্কের কিছু নেই। বন্যায় ভেসে গেছে কয়েক হাজার বসতবাড়ি। ক্ষতিগ্রস্ত ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প। হিমবাহ ধসে পড়ার সময় সেখানে কাজ করছিলেন 150-র বেশি শ্রমিক। এ অবস্থায় গঙ্গা তীরের জেলাগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। সতর্ক অবস্থানে উত্তরপ্রদেশ। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উত্তরাখণ্ডের পাশে আছে ভারত। পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যতক্ষণ ইরান পারমাণবিক চুক্তির শর্ত না মানবে ততক্ষণ যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। মার্কিন টেলিভিশন সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বাইডেন প্রশাসন বলে আসছে, ইরান পুরোপুরিভাবে চুক্তিতে ফেরার আগ পর্যন্ত মার্কিন আলোচকরা দেশটির সঙ্গে কোনো আলোচনায় যাবে না। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, তেহরানকে 2015 সালের চুক্তিতে ফেরাতে হলে ওয়াশিংটনকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রোববার এক টুইট বার্তায় খামেনি এই কথাই বলেন। খামেনির এই প্রস্তাবের পরপরই রোববার ওই সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ঢাকা টেস্টের আগে দুঃসংবাদ শুনল বাংলাদেশ। গ্রেন ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে চট্টগ্রাম টেস্ট দিয়ে সাদা পোশাকে ক্রিকেটে ফেরেন সাকিব। ব্যাট হাতে খেলেন 68 রানের ইনিংস, কিন্তু বোলিংয়ে 6 ওভারের পর আর করতে পারেননি। নিজের বলে ফিল্ডিংয়ের সময় টান লাগে কুচকিতে। ম্যাচের শেষ 3 দিন আর মাঠে নামতে পারেননি। আজ দুদল একই বিমানে ঢাকায় ফিরেছে। সেখানে দলের সঙ্গে না গিয়ে নিজস্ব গাড়িতে বিমানবন্দর ছেড়ে যান সাকিব। সাকিবের অভাবে চট্টগ্রামে উইন্ডিজের কাছে লজ্জার হারে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এখন তাকে ঢাকা টেস্টও পাচ্ছে না বাংলাদেশ। ক্যাচ মিস হয়েছে, ডিআরএস ব্যবহারেও বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি বাংলাদেশ। বোলারদের ঠিকমতো ব্যবহার না করতে পারাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন খালেদ মাসুদ পাইলট। আর সুযোগ অপচয়ে এই হারের কষ্ট বেশি পড়াবে টাইগারদের, বলেছেন ইয়ান বিশপ। অভিযুক্ত মেয়ার্স আর বোনারের শক্ত মানসিকতার প্রশংসা করেছেন আতাহার আলী খান। মাঠে নামতে পারেননি ইনজুরির কারণে। দল যখন হারের শঙ্কায়, তখন বসে থাকতে পারেননি সাকিব। কখনো কোচের সাথে কথা বলেছেন, তো কখনো সাহস জুগিয়েছেন মুমিনুলকে। মাঠে গিয়ে দেখেছেন উইকেটও। জিতলে হয়তো এই ছবিগুলোর গুরুত্ব বেড়ে যেত বহুগুণ। আফগানিস্তানের বিপক্ষে হারটা যদি লজ্জার হয়, এটাও কম কিছু নয়। হঠাৎই যেন পয়া ভেনু পরিণত হয়েছে অভিশাপে। এর দায়ভার যেমন টাইগারদের, তেমনই প্রশংসার দাবিদার ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। সুপার ব্যাটিং, ডাবল সেঞ্চুরি, এরকম উইকেটে
আর সব কিছু মিলে আমার মনে হয় যে আমাদের বোলিং ডিপার্টমেন্ট হয়তো ভালো করেছে, বাট আমি বলবো যে বেশ কিছু চান্সেস আমরা মিস করেছি। সাথে আমি বলবো যে বোলিং কম্বিনেশনে আরেকটু ভেরিয়েশন থাকলে ভালো হতো। যে সুযোগগুলো ছেড়েছে বাংলাদেশ সেটা অনেকদিন কষ্ট দেবে, তবে ভালো একটা ম্যাচ হয়েছে। উইন্ডিজের মানসিক শক্তিকে বাহবা দিতেই হয়। করোনার পর এমন ম্যাচে নিশ্চয়ই ক্রিকেট ভক্তরাও খুশি। ওয়ানডের পর ভাবা হচ্ছিল 2 টেস্টের সিরিজও সহজে জিতবে বাংলাদেশ। দিতাম তুমি সেরা মেয়ার্স। সবাই ভেবেছিল টেস্টও জিতবে বাংলাদেশ, সবাইকে ভুল প্রমাণ করলো এই দল। অসাধারণ। ঢাকা টেস্টের আগে মাত্র 3 দিনের ব্রেক। অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে সব ভুলে নতুন করে তৈরি হতে হবে। আর 11 ফেব্রুয়ারি আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জয়ের মিশনে নামবে উইন্ডিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেট মানেই একসময় ছিল চট্টগ্রামের আধিপত্য। নোবেল, আকরাম, নান্নুর পর নাফিস, আফতাব, নাজিমুদ্দিন। কিন্তু সময়ের সাথে ম্লান হয়েছে ঐতিহ্য। শহরের নতুন মেয়র দিয়েছেন মাঠ সংকট কাটানোর প্রতিশ্রুতি। আর সাবেক ক্রিকেটারদের আশা ফিরে আসবে জমজমাট ক্রিকেট সংস্কৃতি। টাইগার ক্রিকেটে এক সময়কার পাওয়ার হাউস চট্টগ্রাম জেলা, কিন্তু সময়ের সাথে ম্লান হয়েছে সেই ঐতিহ্য। টাইগার স্কোয়াডে চট্টগ্রামের উল্লেখযোগ্য প্রতিনিধি বলতে এখন শুধু তামিম ইকবাল। জাতীয় দলে থাকলেও ইয়াসির রাব্বি ও নাইম হাসানেরা এখনো স্থায়ী প্রতিনিধি নয়। মানসম্পন্ন ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়া হঠাৎ কেন মন্থর হয়ে গেল? প্রশ্নের জবাব খুঁজতে যেতে উঠে এলো অনেকগুলো কারণ। মাদকসেবী আর দখলদারদের সাথে লড়াই করে এভাবেই অস্তিত্ব টিকিয়ে রাখছে চট্টগ্রামের ক্রিকেট। খোলা মাঠে স্থাপনা নির্মাণেই আগ্রহ বেশি প্রশাসকদের। মাঠ সংখ্যা কমায় কমেছে তরুণদের ক্রিকেট উল্লাসে মেতে ওঠার সুযোগ। সাবেকদের আক্ষেপ আছে চট্টগ্রামের ঘরোয়া ক্রিকেট জৌলুস হারানোয়। প্রপার হয় ক্রিকেট, ভালো ফ্যাসিলিটিস পাইলে ভালো ক্রিকেটার আসবে এবং কম্পিটিশন নিতে হবে। একসময় কিন্তু অনেক ধরনের লিগ, অনেক ধরনের টুর্নামেন্ট ছোটো চিটা হবে। তো ওইগুলো এখন একটু ল্যাকিং দেখা যাচ্ছে। আমরা যে ফ্যাসিলিটিস নিয়ে আমরা একাডেমিগুলো করছি এটা আসলে নট এনাফ। সো হয়তো আমরা যদি ফ্যাসিলিটিস আরও বাড়াতে পারি তাহলে হয়তো ছেলেপেলে আরও ইন্টারেস্ট বাড়বে এবং টুর্নামেন্ট বেশি বেশি করে বড় বড় টুর্নামেন্ট করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। নবনির্বাচিত মেয়র চট্টগ্রামের খেলাধুলা জাগিয়ে তোলার প্রতিশ্রুতি দিলেন। মাঠ সংকট কাটানো আর অবকাঠামো নির্মাণে দীর্ঘসূত্রিতা কমানোতে গুরুত্ব তার। মাঠ ঘাট সব তো এখন বিল্ডিং হয়ে গিয়েছে, বিভিন্ন স্থাপনা হয়ে গিয়েছে। আমাদের শিশুরা পর্যন্ত এখন মাঠে খেলতে পায় না। আমি চিন্তা করছি প্রত্যেকটা ওয়ার্ডে তো আর মাঠ করা সম্ভব নয়, সে জায়গাও পাওয়া যাবে না। যেখানে খালি জায়গা পাওয়া যাবে সরকারি, আমি চেষ্টা করব সেই জায়গা বরাদ্দ নিয়ে ছোট হোক বড় হোক, অন্তপক্ষে ছোট বড় মাঠ হলে আমাদের ছেলেরা খেলতে পারবে। মাঠের সংখ্যা বাড়লে শুধু ক্রিকেটেই নয়, অন্য খেলাধুলাতেও সোনালী দিন ফিরে পাবে চট্টগ্রাম। একটু একটু করে সব সবুজ গ্রাস করে নেয়ার মিশন যেন নগরীর। স্বপ্নরা তবু এগিয়ে যাবে নিজস্ব গতিপথেই। মাঠ স্বল্পতার অজুহাত দেখিয়ে থেমে থাকার পাত্র নয় চট্টগ্রামের তারুণ্য। লড়াইটা তারা ঠিকই চালিয়ে যাবে। দীর্ঘমেয়াদে পরিকল্পিত একটি নগরী উপহার দেওয়ার চ্যালেঞ্জ এখন প্রশাসকদের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঘরে মাঠে আবারও হারল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে অলরেডদের 4-1 গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ম্যানচেস্টার সিটি। এদিকে লা লিগায় বেতিসের বিপক্ষে পিছিয়ে পড়েও নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা। আর লিগ 1-এ মার্সেইকে হারিয়েছে পিএসজি। আলিসন বেকার। ম্যাচের শুরুতে অবশ্য সিটি বড়সড় ভুল করে। গুন্দোয়ানের পেনাল্টি মিসে প্রথমার্ধে লিড নেওয়ার সুযোগ মিস হয়। সেই গুন্দোয়ানি অবশ্য বিরতির পর জোড়া গোল করে সিটির জয়ের নায়ক। স্টার্লিং আর ফোর্ডেন স্কোর শিটে নাম লেখালে 57 বছর পর ঘরের মাঠে টানা 3 ম্যাচে হারের তেতো স্বাদ পায় অলরেডস। ম্যান সিটির চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে আমরা, এটাই বাস্তবতা। সবসময় জয়ের জন্য খেলে লিভারপুল, কিছু ভুলের কারণে ফলাফল এমন। আমরা লড়াই চালিয়ে যাব। এদিকে লা লিগায় নাটকীয় ম্যাচে 3-2 গোলের জয় পেয়েছে বার্সেলোনা। বেতিসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে বার্সা। বদলে নেমে দলকে সমতায় ফেরান অধিনায়ক মেসি। এরপর গোল পাল্টা গোলে আবারও সমতা আসে ম্যাচে। তবে শেষ দিকে ট্রিনকাওয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয় পয়েন্ট টেবিলের 2 নম্বরে কাতালান জায়ান্টরা। লিগ 1-এ এমবাপে ও ইকার্দির গোলে মার্সেইকে 2-0 ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই জয়ে লিলে ও লিওর সঙ্গে শিরোপার দৌড়ে ভালো মতোই টিকে রইল পচেত্তিনোর দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।